আজ যদি আমি আপনাকে বলতে পারতাম যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এসএসসি মামলায় যে রায় সামনে এসেছে তার মাধ্যমে মোটামুটি গত ৮-৯ বছর ধরে দুর্নীতির যে নির্লজ্জ প্রদর্শন আমরা দেখতে পাচ্ছি, যে দুর্নীতির খাতা খোলা আমরা দেখতে পাচ্ছি, সেখানে কোথাও একটা ইতি টানা গেল, তাহলে আমার থেকে বেশি সুখী কেউ হতো না। আজ যদি আমি আপনাদের বলতে পারতাম যে সেই চাকরি প্রার্থীরা যারা প্রায় ১১৩৫ দিন ধরে রাস্তায় বসে রয়েছেন, এই গরম, বৃষ্টি, শীত সমস্ত কিছু উপেক্ষা করে নিজেদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন, তারা কোথাও একটা গিয়ে কলকাতা হাইকোর্টের এই রায়ের মাধ্যমে ফাইনালি নিস্তার পেলেন, তাহলেও আমার থেকে বেশি সুখী আর কেউ হতো না। আজ যদি আমি আপনাদের বলতে পারতাম যে যাদের চাকরি বাতিল হয়েছে কলকাতা হাইকোর্টের আজ রায়ের মাধ্যমে, তারা সকলেই দুর্নীতিগ্রস্ত, সকলেই দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন, বিষয়টা এতটাই সহজ এবং এরপর এই নিয়ে আর জলঘোলা হবে না বা অলরেডি হচ্ছে না, তাহলেও আমার থেকে বেশি সুখী কেউ হতো না। কিন্তু আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি, এইখানে এ সমস্ত সুখ ওই দূরবীন দিয়ে চাঁদ দেখার মতো ব্যাপার। যাই হোক, আজ থেকে দিন ৪-৫ আগে থেকে অলরেডি শাসক শিবিরের তরফ থেকে একটা উইসপার ক্যাম্পেইন কিন্তু শুরু করে দেওয়া হয়েছিল। অলরেডি এই কথাগুলো ভাসিয়ে দেওয়া হচ্ছিল এবং বলা হচ্ছিল যে ওই তো কলকাতা হাইকোর্ট থেকে আরেকজন অভিজিৎ গাঙ্গুলি বেরোতে চলেছেন, ওই রকমই একটা রায় সামনে আসতে চলেছে, পক্ষপাতদুষ্ট একটা রায় সামনে আসতে চলেছে। অর্থাৎ শাসক শিবিরের কাছে কিন্তু অলরেডি একটা ধারণা ছিল যে এই মামলায় কি ধরনের রায় সামনে আসতে পারে এবং সেটাকে কাউন্টার করার জন্য, সেটাকে প্রশ্ন বা সন্দেহের মুখে ফেলে দেওয়ার জন্য অলরেডি তারা কিন্তু ফিল্ড তৈরি করতে শুরু করে দিয়েছিলেন, এখনো তারা সেটা করে যাচ্ছেন। এবং এই সমস্ত কথাগুলো বলা, এই উইসপার ক্যাম্পেইনগুলো তাদের পক্ষে চালানোটা একটু সহজ হয়ে গেছে, যেহেতু একজন পদত্যাগী বিচারপতি রাজনীতিতে যোগদান করেছেন এবং তিনি একটি রাজনৈতিক দলের প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়িয়ে পড়েছেন। তাই তারা এই সমস্ত কথা আরো সহজে বলতে পারছে, সমস্ত বিচারপতিকে মেলাইন করাটা আরো বেশি তাদের কাছে সহজ হয়ে গেছে। আপনারা জানেন আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ, স্পেশাল ডিভিশন বেঞ্চের তরফ থেকে এসএসসি মামলায় রায় দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে সব মিলিয়ে ২৫,৭৫৩ জন যারা চাকরি পেয়েছিলেন ২০১৬ পরীক্ষার পর, তাদের সকলের চাকরি বাতিল করা হলো। যতজন চাকরি পেয়েছিলেন তাদের সকলের চাকরি বাতিল হলো, শুধু একজনকে বাদ দিয়ে, তিনি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে চাকরি পেয়েছিলেন, তাই তার চাকরিটা থাকছে, বাকি সকলের চাকরি বাতিল করা হলো। দেখুন, আদালতের তরফ থেকে রাজ্য সরকার প্রশাসনকে বারবার বিভিন্ন স্তরে কিন্তু বলা হয়েছিল যে আপনারা কিন্তু চাল ডাল আলাদা করার ব্যবস্থা করুন, আপনারা চাল ডাল আলাদা করুন। কিন্তু সরকারের তরফ থেকে বারবার যে যুক্তিটা সামনে দেওয়া হয়েছে বা যে বারবার যে মনোভাবটা দেখতে পাওয়া গেছে, সেটা হচ্ছে না না, এখন আর আমরা কি করব বলুন, যা হওয়ারটা তো হয়েই গেছে, রান্না তো হয়েই গেছে, খিচুড়ি তো হয়েই গেছে, আর চাল ডাল আলাদা করা যাবে না। এইবার আজকের যে রায় সামনে এসেছে তার মাধ্যমে কলকাতা হাইকোর্টের প্রত্যুত্তর এটাই যে বেশ ঠিক আছে, তাহলে গোটা খিচুড়িটাই বাতিল, নতুন করে রান্না করুন, আলাদা করে ভাত করুন, আলাদা করে ডাল করুন। এভাবেই কিন্তু এত বড় একটা রায় আজ সামনে এসেছে। দেখুন, আপাত দৃষ্টিতে আপনিও জানেন, আমিও জানি যে এই রায়টা নিয়ে রাজনীতি হবেই, রাজনৈতিক কথাবার্তা হবেই, সেটা তো কোনো ব্যাপারই না। আপনারা জানেন যে আজকে অলরেডি এসএসসি চেয়ারম্যান থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত সকলেই গলা চড়াতে শুরু করে দিয়েছেন, চিৎকার করে বলতে শুরু করে দিয়েছেন এই রায় আমরা মানছি না, এই রায় আমরা খুশি নই, আমরা চ্যালেঞ্জ করব, উচ্চতর আদালতে যাব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারই সঙ্গে এই রায়টার মাধ্যমে, এই রায়টাকে নিয়ে আরও এমন কিছু ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এবং সামনে রাখা হচ্ছে যেগুলো আরও বেশি ভয়ঙ্কর এবং আরও তিক্ত। আপনারা জানেন শুভেন্দু অধিকারী কিছুদিন আগেই বলেছিলেন যে পরের সপ্তাহে একটা বোমা ফাটবে, একটা সাংঘাতিক কিছু হবে, তৃণমূল সরকার তাতে নড়ে যাবে। এবং সেই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বোমা ফাটবে মানেটা কি? আপনারা বলেছিলেন বোমা ফাটবে, বোমা ফাটবে মানেটা কি? ২৬,০০০ লোকের চাকরি চলে গেল, এতগুলো পরিবারের চাকরি চলে গেল এবং এইভাবে মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, এটা কি বোমা ফাটানো? এবং তারপর মুখ্যমন্ত্রী বলছেন তুই আগে থেকে জানলি কি করে, তুই আগে থেকে জানলি কি করে, সোমবার রায় দেওয়া হবে, শনিবার তুই জানলি কি করে, যদি না তোরা নিজেরা রায় লিখে দিয়ে থাকিস, যদি না এখান থেকে এই রায় তৈরি হয়ে থাকে, তাহলে তোরা জানলি কি করে? এবং তারই সঙ্গে আগেই যেটা বললাম, যেহেতু বিচারপতি, প্রাক্তন বিচারপতির একটা জায়গা রয়েছে, তিনি বিজেপিতে যোগদান করেছেন, সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী বলতে ছাড়েননি। মুখ্যমন্ত্রী সেখানেও বলেছেন যে একজনকে দেখলেন না, ওই যে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে পড়লো, এটাকে সুপ্রিম কোর্ট সরিয়ে দিয়েছিল, তারই রায় ছিল, এটাকে সুপ্রিম কোর্ট সরিয়ে দিয়ে বলেছিল নতুন করে একটা ডিভিশন বেঞ্চ তৈরি করা হোক, সেখানে নতুন করে আলোচনা হোক। কিন্তু আপনি কাকে নেবেন ডিভিশন বেঞ্চে? না না, আমি বিচারপতিদের কথা বলছি না, আমি রায়ের কথা বলছি, সেই নিয়ে বলার অধিকার রয়েছে।
এই রায়কে আমি চ্যালেঞ্জ করছি। 26,000 মানুষের চাকরি যাওয়া মানে প্রায় 1.5 লক্ষ পরিবার। এবং তারই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে 8 বছর ধরে যারা চাকরি করেছে তাদের 4 সপ্তাহের মধ্যে মাইনে ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে। আপনি পারবেন? আপনাকে বললে আপনারা কেউ পারবেন এ কথা বলতে? আপনারা এই মাইনে ফেরত দিতে পারবেন এভাবে? আগেই যেটা বললাম যে যেহেতু একজন বিচারপতি রাজনীতিতে এসেছেন এবং একজন প্রার্থী হয়ে তিনি লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছেন, তাই বাকিদের সম্পর্কে এসব কথা বলাটাও কিন্তু খুব সহজ হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন যেটা বললাম যে আরও ভয়াবহ ন্যারেটিভ যেটা সামনে রাখার চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন অলরেডি যে বিজেপির পার্টি অফিস হয়ে গেছে ক্যালকাটা হাইকোর্ট, এবং তারই সঙ্গে তিনি বলেছেন যে এখানে কোনো অন্যায় নেই, আমি অন্যায় আমাকে দেখিয়ে দিলে সেগুলো রেকটিফাই করে নেব। 10 লক্ষ চাকরি আরও সরকারের তৈরি হয়ে বসে রয়েছে, বিজেপির জন্য দেওয়া যাচ্ছে না। অর্থাৎ তার বক্তব্য হচ্ছে আদালত ইচ্ছে করে চাকরি খেয়েছে, ইচ্ছে করে মানুষকে এত বড় সমস্যার সম্মুখীন করেছে এবং আদালত বিজেপির পার্টি অফিস হয়ে গেছে। আর এই ন্যারেটিভ শুধুমাত্র যে মুখ্যমন্ত্রী বলছেন তা নয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেও আজ একই কথা শোনা গেছে। তিনি বলেছেন এটা সম্পূর্ণ ত্রুটিপূর্ণ জাজমেন্ট, 75%-এর বিরুদ্ধে তো অভিযোগ ছিলই না, তাহলে কি করে এই জাজমেন্ট হলো? আসলে বিজেপি সবার চাকরি খেতে চাইছে। দেশে এত বেকারত্ব রয়েছে, তারপরেও চাইছে না বিজেপি যে কারুর চাকরি থাকুক, বাঙালিদের চাকরি খেতে চাইছে বিজেপি, এটাই হলো আসল উদ্দেশ্য। দেখুন, এই রায়টা নিয়ে রাজনীতি হবে জানা কথা, কিন্তু নাও ইট হ্যাজ বিকাম কমপ্লিটলি পলিটিক্যাল। এটাকে আর একটা জুডিশিয়াল আইনসম্মত ব্যাপার, একটা নির্দেশ, একটা রায় হিসেবে দেখাই হচ্ছে না, সম্পূর্ণটাকে ঘুরিয়ে পুরোপুরি একটা রাজনৈতিক বিষয় হিসেবে কিন্তু এটাকে সামনে রাখা হচ্ছে। কলকাতা হাইকোর্টের যে রায় সামনে এসেছে তার মাধ্যমে আরও কয়েকটা প্রশ্ন সামনে উঠে আসে। যেমন এই রায়ে বলা হয়েছে যে যাদের চাকরি বাতিল হলো তাদের মাইনে ফেরত দিতে হবে এবং 12% সুদে এই মাইনে তাদের ফেরত দিতে হবে আগামী 4 সপ্তাহের মধ্যে। যতজনের চাকরি বাতিল হলো সবাইকেই কি এই মাইনে ফেরত দিতে হবে? না, মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যারা চাকরি পেয়েছিলেন তাদের এই মাইনেটা ফেরত দিতে হবে এবং সেই সংখ্যাটা 1100 জন মতো, 1100 জনকে এই মাইনেটা ফেরত দিতে হবে। কিন্তু তারা কি এই মাইনেটা ফেরত দেবেন, টাকাটা দেবেন? কারণ তারা যদি আজ এসে এটা নিয়ে আবার মামলা করেন এবং তারা যদি লিগালি নিজেদের ব্যাংক্রাফট বা দেউলিয়া ঘোষণা করেন, সেক্ষেত্রে কি তারা টাকাটা ফেরত দিতে পারবেন বা তাদের কি বাধ্য করতে পারবে আদালত? এটা কিন্তু আরও দীর্ঘমেয়াদী একটা বিষয় হতে চলেছে। দ্বিতীয় যে প্রশ্নটা উঠে আসে সেটা হচ্ছে যাদের চাকরি বাতিল হলো তাদের মধ্যে অনেকেরই কিন্তু ভোটের ডিউটি ছিল, প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পড়েছিল অনেকের কাঁধে, তাদের এই দায়িত্ব পালন করার কথা ছিল। এবার তাদের চাকরি বাতিল হলো, তারা এই কাজটা আর করতে পারবেন না। সেক্ষেত্রে ভোটের ডিউটি করার মতো কর্মীর সংখ্যা কম পড়বে কি? সেখানে কোনো অভাব দেখা যাবে? বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে শেষের দিকের ফেজগুলোয় কিন্তু অনেকগুলো জায়গায় ভোট আছে, সেখানে কোনো রকম অসুবিধা তৈরি হবে কিনা এর কারণে, এবং মানুষকে নতুন করে কোনো সমস্যায় পড়তে হবে কিনা ভোট দিতে গিয়ে, সেটাও একটা বড় প্রশ্ন। এবং তারই সঙ্গে সবথেকে বড় যে প্রশ্নটা উঠে আসে, এই যে ভুয়ো শিক্ষক যারা এতদিন ধরে স্কুলে পড়াচ্ছিলেন, ছাত্রছাত্রীদের তারা কি শিখিয়েছেন তা তো কে জানে, কিন্তু তারা তো পাশ ফেলও করিয়েছেন ছাত্রছাত্রীদের, তাদের কি হবে? এবং এই স্কুলগুলোর এখন কি হবে? শিক্ষক শিক্ষিকার অভাবে স্কুল কি ছুটি দিয়ে দেওয়া হবে নাকি স্কুলগুলো এখন বন্ধ থাকবে? সেখানে কি হবে? কারণ যদিও আদালতের তরফ থেকে বলা হয়েছে যে 15 দিনের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, খুব দ্রুত এই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, কিন্তু আইনি লড়াইয়ের যে ইঙ্গিত সামনে দেখা যাচ্ছে তাতে মনে হয় না 15 দিনের মধ্যে এই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে। তাহলে সেক্ষেত্রে স্কুলগুলোর কি হবে, ছাত্রছাত্রীদের কি হবে? একদিকে যখন এইসব চলছে, আরেকদিকে 1135 দিন ধরে যারা রাস্তায় বসে রয়েছেন, যে চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন, তারা যে এই রায়ের মাধ্যমে শুধুই খুশি হয়েছেন, আনন্দ পেয়েছেন তা কিন্তু নয়, তারই সঙ্গে বেশ কিছু প্রশ্ন বা আশঙ্কার কথাও কিন্তু তারা প্রকাশ করেছেন। এটা ঠিক যে বেশ কিছু আন্দোলনরত চাকরি প্রার্থীরা বলছেন যে এই রায়ের মাধ্যমে আদালত একদম যোগ্য জবাব দিয়েছে ওই অযোগ্য চাকরি প্রাপকদের, তাদের সমস্ত টাকা পয়সা এবার ফেরত দিতে হবে। কিন্তু সেটা নিয়ে অলরেডি প্রশ্নের জায়গা রয়েছে, যেটা আগেই বললাম। তারই সঙ্গে এই আন্দোলনরত চাকরি প্রার্থীরা একথাও বলছেন যে এই রায়ের মাধ্যমে আমাদের বঞ্চনার কিন্তু শেষ হলো না। 8 বছর ধরে আমরা অপেক্ষা করছি, আমাদের আরও অপেক্ষা করে যেতে হবে। আমাদের এই অসহায়তার কথা আমরা কাউকে বোঝাতে পারছি না। একদিকে আমরা সরকারের দ্বারা বঞ্চিত, আরেকদিকে বিচার ব্যবস্থার দ্বারাও আমরা বঞ্চিত হচ্ছি। এবং এই বঞ্চনার কথা কেন তারা বলছেন যে এক্ষুনি শেষ হলো না, তার কারণ হিসেবে তারা বলছেন যাদের চাকরি বাতিল হয়েছে তার মধ্যে তো বেশ কিছু বৈধ চাকরি প্রাপক রয়েছেন যারা সৎ পথে যোগ্য চাকরি প্রার্থী হিসেবে চাকরি পেয়েছিলেন। তারা তো চুপ করে বসে থাকবেন না, তারা তো আদালতের দ্বারস্থ হবে না আবার এই বাতিল নিয়ে, এবং তার ফলে এই কেসটা কিন্তু আরও দীর্ঘমেয়াদী হবে। এক্ষুনি কিন্তু যারা আন্দোলন করছিলেন তারা চাকরি পেয়ে যাবেন, নতুন নিয়োগ প্রক্রিয়ায় ঢুকে পড়বেন, সেটা হবে না। তার ফলে এই বঞ্চনার এক্ষুনি শেষ দেখতে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ আপনি বুঝতে পারছেন এখানে 3 রকমের কথা উঠে আসছে।
আদালত বলছেন যে আমরা বারবার বলেছিলাম যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করুন, চাল ডাল আলাদা করুন, কিন্তু সরকার সেটা করেনি এবং এই যোগ্য আর অযোগ্যকে আলাদা করার কোনো উপায় আমরা খুঁজে পাইনি, যে কারণে আমরা বাধ্য হয়েছি এই সমস্ত চাকরিগুলোকে বাতিল করতে। দ্বিতীয়, যাদের চাকরি বাতিল হয়েছে তার মধ্যে যারা যোগ্য চাকরি প্রার্থী ছিলেন তারা বলছেন আদালত বা প্রশাসন বা রাজ্য সরকার তারা যদি যোগ্য অযোগ্য আলাদা করতে না পারে তাহলে সেটা তাদের ব্যর্থতা, সিস্টেমের ব্যর্থতা। তার জন্য আমাদের শাস্তিটা কেন দিচ্ছেন, আমাদের আবার কেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে যেখানে আমরা অলরেডি একবার বৈধভাবে সবটা করেছি, এবং এই যে কালিমাটা আমাদের গায়ে লাগলো এর থেকে আমরা কি করে মুক্তি পাবো। এবং 3 নম্বর, যারা আন্দোলন করছেন এতদিন ধরে, যারা রাস্তায় বসে রয়েছেন নিজেদের দাবি নিয়ে, যারা যোগ্য চাকরি প্রার্থী, তারাও কিন্তু বলছেন যে আমাদের বঞ্চনা শেষ হলো না এবং তারা বলছেন এই প্যানেল বাতিলটা আমাদের দাবি ছিল না। রাসমণি পাত্রের কথা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। অবস্থানের 1000তম দিনে যিনি নিজের মাথার চুল কামিয়ে প্রতিবাদ করেছিলেন চোখের জলে, তিনি বলছেন প্যানেল বাতিল করাটা আমাদের দাবি ছিল না, আমাদের দাবি ছিল যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছেন, চাকরি চুরি করেছেন, তাদের কাছ থেকে চাকরিটা নিয়ে যোগ্যদের ফিরিয়ে দেওয়া। সেটা কিন্তু এখনো পর্যন্ত হলো না। এবং বারবার যে কথাটা বলছি, সেই যোগ্য প্রার্থী যাদের চাকরি বাতিল হলো তারাও আদালতে যাবেন, বিষয়টা আরও দীর্ঘায়িত হবে এবং আমাদের আরও এখানে বসে থাকতে হবে, অপেক্ষা করতে হবে। আমাদের অপেক্ষার অবসান হলো না। তারই সঙ্গে একজন চাকরি প্রার্থী এই প্রশ্নও করছেন যে নতুন করে এই যে নিয়োগ প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, সেখানে যে আবার এই দুর্নীতি বা বঞ্চনা হবে না তার গ্যারেন্টিটা কোথায়? এইটাও কিন্তু একটা বড় প্রশ্ন। যদিও আদালত বলেছে যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং সমস্ত ওএমআর শিটের পুনর্মূল্যায়ন হবে, সেক্ষেত্রে আবারও যে এরকম কোনো দুর্নীতি হবে না তার গ্যারেন্টি কে দেবে? আদালতের পক্ষে ওই লক্ষ লক্ষ ওএমআর শিট প্রত্যেকটা আলাদা আলাদা করে চেক করা তো সম্ভব নয়, যে কাদের চাকরি দেওয়া হলো আবার কাদেরকে দেওয়া হলো না, কেন দেওয়া হলো না, তাহলে ওএমআর শিট মিলিয়ে দেখি, এটা তো আদালতের করার কথাও নয়, আদালতের পক্ষে সম্ভবও নয়। কিন্তু সেটা করতে গিয়েই আবার যে দুর্নীতি হবে না সেই গ্যারেন্টি কোথায়? সেই প্রশ্ন তো বারবার উঠে আসবেই, এই সন্দেহ তো এভাবে যাওয়া সম্ভব নয়। দেখুন, কলকাতা হাইকোর্টের এই রায়ের মাধ্যমে যারা অযোগ্য চাকরি প্রাপক, যারা দুর্নীতি করে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের উপরে তো বেত্রাঘাত নেমে এলোই, তারা তো শাস্তি পেলেন। কিন্তু তারই সঙ্গে যারা বৈধ চাকরি প্রাপক ছিলেন, যারা যোগ্যতার বিচারে চাকরি পেয়েছিলেন সত্যি, তারাও কিন্তু এই বেতের আঘাতের সম্মুখীন হলেন। এবং আমাদের রাজ্য সরকার আর রাজ্যের শাসক দল, যাদের এই মুহূর্তে লজ্জায় মাথা নিচু করে থাকার কথা, এই যে রায়টা কলকাতা হাইকোর্টের আজ সামনে এসেছে, যার মাধ্যমে কলকাতা হাইকোর্টের তরফ থেকে রীতিমতো দুটো চড় কষিয়ে মারা হয়েছে রাজ্য সরকারকে, তারপরে তাদের মাথা নিচু করে থাকার কথা লজ্জায়, তারা কিন্তু আজ দুর্বিনীতভাবে মাথা তুলে চিৎকার করে যাচ্ছে। কারণ আমাদের রাজ্যের শাসক দল খুব ভালো করে জানে যে এমন একটা সময় এই রায়টা সামনে এসেছে যেখানে দাঁড়িয়ে কিন্তু এই চাকরি, বেকারত্ব, এগুলো সমস্ত কিছু ব্যাকস্টেজে চলে যায়। কারণ নির্বাচনের আগে এগুলো নিয়ে যতই কথা হোক, এগুলো নির্বাচনের মুখ্য ইস্যু কোনোভাবেই হয় না। আমাদের রাজ্যের শাসক দল খুব ভালো করেই জানে যে এমন একটা সময় এই রায় সামনে এসেছে যেখানে মানুষের সামনে দাঁড়িয়ে এই সমস্ত কথাবার্তা গুলিয়ে দেবার এবং মানুষকে পট্টি পড়ানোর, নিজেদের মতো করে সমস্ত কথা ঘুরিয়ে দেবার প্রচুর সুযোগ তারা পাবেন, প্রচুর সুযোগ তাদের সামনে আসবে। তাই তারা চিৎকার করে আজ কথা বলছেন। অবশ্যই এখানে প্রশ্ন উঠে আসে যে আজ আমাদের রাজ্যের যে বিরোধী দলগুলো রয়েছে, তারা এই নির্বাচনী ব্যস্ততা সরিয়ে রেখে ওই সমস্ত চাকরি প্রার্থী যাদের ভবিষ্যৎ এখনো অন্ধকার, অনিশ্চয়তার মধ্যে পড়ে রয়েছে, তাদের পাশে গিয়ে কি আজ দাঁড়াবেন, উত্তর খোঁজার চেষ্টা করবেন তাদের জন্য? শাসক বিরোধী সবাই যদি নিজের আখের গোছায়, তাহলে এরা যাবে কোথায়? এইভাবেই যদি বারবার আইন, আদালত, নির্দেশ, রায় সবকিছু নিয়ে প্রশ্ন তুলে দেওয়া যায়, সবকিছুকে সন্দেহের মধ্যে ফেলে দেওয়া যায় এবং সমস্ত কিছু নিয়ে কটূক্তি করা যায়, তার মানে এটা বারবার করা সম্ভব এবং এর মাধ্যমে একটা গোটা প্রজন্মকে সত্যিই শেষ করে দেওয়া হলো, তাই তো? দেখুন, এটা যদি অন্য সময় হতো তাহলে তবুও আমাদের রাজ্যের লোকজন, কিছু মানুষ অন্তত এই উত্তরগুলো খোঁজার চেষ্টা করতেন। এই যে মুখ্যমন্ত্রী আজ বড় গলা করে বলছেন যে আমাকে জেলে নিয়ে গেলে জেলে নিয়ে চলে যান, কিন্তু আমি চাকরিহারাদের পাশ থেকে সরব না, এই যে তিনি বলছেন যে কোনো অন্যায় হয়নি, এগুলোর প্রতিবাদে তারা নিশ্চয়ই আরেকটু বেশি কিছু করার চেষ্টা করতেন, শুধুমাত্র টিভিতে বাইট দেওয়া ছাড়া। কিন্তু যে সময় এই সব কিছু হচ্ছে, সেই সময় অন্যরকম কিছু এক্সপেক্ট করাটাও কিন্তু একটা বিলাসিতার মতো হয়ে গেছে আমাদের কাছে। এবং আবারও বলি, আপনি যদি ভেবে থাকেন এই রায়ের মাধ্যমে দুর্নীতির একটা চ্যাপ্টার শেষ হলো বা কোনো শাস্তি নেমে এলো, তাহলে বলছি যে এটাই কিন্তু এই দুর্নীতির শেষ, সেটা দেখে মনে হচ্ছে না। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়।
ভালো থাকবেন।